ডিফেন্স নিয়ে যা স্ট্র্যাটেজি ছিল আজকের স্ট্র্যাটেজির সঙ্গে তার বিরাট তফাৎ রয়েছে। তখন পঞ্চশীল নীতি ছিল, তখন ভারতবর্ষ আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বন্দুক পিস্তলের জায়গাতে টিনের ট্রাঙ্ক তৈরি হতো। সেই 1962-তে আন্ডার প্রিপেয়ার্ড একটা আর্মি, তারা যেভাবে লড়াই করেছে, আমার মনে হয় এর ওপর না 10টা সিনেমা হলেও কম বলা হবে অ্যাকচুয়ালি। নরেন্দ্র মোদীজি আসার পর যা আজকে আমি যা দেখতে পাচ্ছি 14 থেকে 26 12 বছরের মধ্যে, মানে এটা মানে মেটামরফোসিস ছাড়া কিছু বলা যায় না, মানে এটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সালটা 1962। চীন যুদ্ধ থেকে বড় শিক্ষা নিল ভারত। সময়ের সঙ্গে ভারত বদলে নিল ডিফেন্স স্ট্র্যাটেজি। বাসন টিনের বাস্কের বদলে ভারতের ডিফেন্স ফ্যাক্টরিগুলিতে তৈরি হতে থাকলো ব্রাহ্মস AK-47 মিসাইল। যে ভারত চীনের সঙ্গে খালি পায়ে লড়েছিল, ফ্রস্ট বাইট হয়ে প্রাণ হারাতে হয়েছিল বহু সেনাকে, সেই ভারত আর এই ভারতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বলা যেতে পারে ভারত ডিফেন্স স্ট্র্যাটেজিতে আমূল পরিবর্তন এনেছে। আজ ভারত সামরিক অস্ত্রের কেবলমাত্র ইম্পোর্টার নয়, এক্সপোর্টারও। ডিফেন্স নিয়ে যা স্ট্র্যাটেজি ছিল আজকের স্ট্র্যাটেজির সঙ্গে তার বিরাট তফাৎ রয়েছে। তখন পঞ্চশীল নীতি ছিল, তখন ভারতবর্ষ আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বন্দুক পিস্তলের জায়গাতে টিনের ট্রাঙ্ক তৈরি হতো, বাসনপত্র তৈরি হতো। সেগুলো আবার আমরা অন্যদেরকে ডেকে ডেকে দেখাতাম যে দেখো আমরা কত ভালো, আমরা কত সুশীল, আমরা কত শান্তিপ্রিয়, যে আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে এইসব জিনিস তৈরি হয়। এবং তারপরে 1962 ঘটলো, চীনের আক্রমণ। ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজিতে যে পরিবর্তনটা এসেছে সেটাকে ঠিক পরিবর্তন বলা যায় না, বলা যেতে পারে বিবর্তন। 1962 সালের যুদ্ধে ভারতীয় সেনা যেভাবে খালি হাতে লড়েছিল, চীন সংঘর্ষ বিরতি ঘোষণা করতে প্রায় বাধ্য হয়। লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটাই ছিল না। অনেক বেশি হতে পারতো যদি না আমাদের সেনাবাহিনীর ওই বীরত্বটা সত্যি সত্যি না আসতো। এটা বীরত্ব বেসিক্যালি, মানে এর সঙ্গে কোনো ইকুইপমেন্ট, আপনার বন্দুক, ট্যাঙ্ক কিছু সম্পর্ক নেই। এর চেয়ে মানে পিওর বীরত্ব। একটা মানুষের শির দ্বারা উঁচু করে সে তার নিজের মাতৃভূমির জন্য লড়াই করছে, সেই কজটার পেছনে না একটা বড় ইমোশন থাকে। সেই ইমোশনের কাছে অনেকে মাথা নিচু করে। চীনও সেই হিসেবে আমার মনে হয় কিছুটা সেটা বুঝতে পেরে ওরা শেষের দিকে কিন্তু মার খাচ্ছিল চীন। 1962 সালের পর ভারতকে বিশ্ব চিনল অন্যভাবে, যেন এক নতুন ভারত জন্ম নিল। এক যুদ্ধ ভারতের আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দিয়েছিল, আরেক যুদ্ধ ভারতের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলল। 1971 সালে যুদ্ধের পর ভারত রিজিওনাল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ভারতের ডিফেন্সে বৈপ্লবিক পরিবর্তন আসে নরেন্দ্র মোদীর হাত ধরে। তখন যেটা হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং সবচেয়ে বড় কোলাটারাল ড্যামেজ হয়েছিল ইন্ডিয়ান নেভির। 2014 সালে নরেন্দ্র মোদী যেই নেভিকে ইনহেরিট করেছেন, ওটা 1/4 অফ এ নেভি, মানে ওটাকে নেভি বলা যায় না। সাবমেরিনগুলো পুরনো হয়ে যাচ্ছে, যুদ্ধ জাহাজের মেনটেনেন্স হয় না, কোনো কিছু তৈরি হচ্ছে না। এ বলছে তোমাকে টেকনোলজি দেবো না, ও বলছে আমি যদি টেকনোলজি দিই তার জন্য তোমাকে এই কন্ডিশন মানতে হবে। আমি টেকনোলজি ট্রান্সফার করবো না, জিনিস আমার থেকে কেন, আমি মেনটেন করবো সারা জীবন ধরে, এই ধরনের জিনিসপত্র। সেখান থেকে নরেন্দ্র মোদীজি আসার পর যা আজকে আমি যা দেখতে পাচ্ছি 14 থেকে 26 12 বছরের মধ্যে, মানে এটা মানে মেটামরফোসিস ছাড়া কিছু বলা যায় না, মানে এটা বৈপ্লবিক পরিবর্তন হয়। একটা দেশের ডিফেন্স স্ট্রং করতে হলে তখন তার আর্মির 3 বাহিনীকেও স্ট্রং করতে হয়। শুধু স্ট্র্যাটেজি নয়, 3 আর্মির মধ্যে কোলাবোরেশন একটা বড় ফ্যাক্টর। মনে রাখতে হবে যুদ্ধ একটা, দেশ একটা, কিন্তু ফোর্স 3টে। এই ফোর্সদের মধ্যেও, পৃথিবীর সব ফোর্সের মধ্যেও কিছুটা তুতু ম্যায় থাকে, ঠিক আছে তো? এবং সেই জায়গাটার জন্যে মোদিজি যেটা করলেন, একটা নতুন পোস্ট ক্রিয়েট করলেন, সিডিএস তৈরির সঙ্গে সঙ্গে আরেকটা টার্ম আসছে, সেটা হচ্ছে থিয়েটারাইজেশন অফ ওয়ার। যারা অভিনেত্রী আসে তারা তাদের রোলটা প্লে করে চলে যায় এবং নাটকটি মঞ্চস্থ হয়, থিয়েটারটি মঞ্চস্থ হয়। আমাদের যুদ্ধ এখন প্রায় সেরকমই, প্রত্যেকের নিজস্ব রোল রয়েছে, একটা অর্কেস্ট্রেশন লাগবে এবং 3টে বা 4টে কমান্ডের মধ্যে এই যে আপনার যে ব্যালেন্স করে চলা, কোথায় কি হবে না হবে, এর যে রিপোর্টিং এবং ইমিডিয়েট ডিসিশন নেওয়া,
অনেক সময় তো এটা হয় যে আজকে আর্মির একটা ডিসিশন ইমিডিয়েটলি আর্মির হয়তো এয়ারফোর্সকে দরকার, কিন্তু এয়ারফোর্সে সেখানে রেসপন্ড করতে হয়তো 2 ঘন্টা বেশি সময় লেগে গেল, আর তার জন্য একটা ভরাডুবি হয়ে যেতে পারে যুদ্ধে। সেটা ইমিডিয়েট রেসপন্স হওয়ার মানে একজন থিয়েটারের এখানে কুশীলকদের আলাদা করে অভিনয় করতে না দিয়ে বলা হলে তোমরা অভিনয় করো, কিন্তু তোমাদের মাথার উপরে একজন ডাইরেক্টর আছেন। ভারত সহিষ্ণু, কিন্তু ভারতেরও সহ্যের একটা সীমা আছে। বর্তমান ভারত শত্রুকে বিনাশ করতে জানে, শত্রুর সঙ্গে কোনো রকম আপোষ করে না। অপারেশন সিঁদুর কেবল একটা যুদ্ধ ছিল না, ছিল ভারতের পক্ষ থেকে জোরালো বার্তা। আগামী দিনে কি হলে কি হতে পারে তারই একটা সতর্কীকরণ। আমাকে কিছু করো তো হয়েছিল পহেলগাঁওতে, কিন্তু তারপরে যেটা হয়েছিল, যে রেসপন্সটা দেওয়া হয়েছিল, সেটা শুধুমাত্র পাকিস্তানকে শুধু সবক শেখানো নয়, পাকিস্তানের এই প্রিপারেশনগুলোর পেছনে যারা যারা যে বড় বড় শক্তিগুলো আছে, আমি দেশগুলোর নাম নিচ্ছি না, দুটো দেশ তো রয়েইছে, তাদের নিজেদের মধ্যে খুব একটা ভাব ভালোবাসা নেই শুধু দুটো দেশের মধ্যে, কিন্তু যখন পাকিস্তানকে দিয়ে ভারতের বিরুদ্ধে কিছু করানোর ব্যাপার থাকে তখন দে আর ইউনাইটেড। তাদের দুজনকেই শপথ শেখানো হয়েছে অপারেশন সিন্দুরে। ভারতের গর্ব ব্রাহ্মস মিসাইল। ব্রাহ্মসকে বহন করতে পারে ভারতের সুখোই MKI-30। ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজিকরা দাবি করছেন ব্রাহ্মসকে আটকানোর ক্ষমতা নাকি আমেরিকারও নেই। সুখোই বিরাট বড় সাইজের এয়ারক্রাফট। আপনি সুখোইয়ের পাশে যদি রাফেলকে দেখেন, রাফেলের প্রায় ডাবল সাইজের এয়ারক্রাফট হচ্ছে সুখোই। সুখোইয়ের লিফটিং ক্যাপাসিটি খুব বড়। হ্যাঁ, এখন তো ব্রাহ্মসকে নিচ্ছে, এরপর হালকা ব্রাহ্মস আছে, ব্রাহ্মস এনজি যেটা, সেটার আরও ওয়ারেটটা আপনার কমিয়ে দিয়েছে, ওয়ারেটের ওজনটা কমিয়ে দিয়ে কিন্তু তার রেঞ্জ বাড়িয়ে দিয়েছে। এবং ব্রাহ্মসের মতো মিসাইলকে যদি আপনার ব্রাহ্মস এখন 3টে জায়গা থেকে এয়ার, সি, এবং আপনার সারফেস এবং আন্ডার সি, আপনার টর্পেডো বলছি, আপনার সাবমেরিনের থেকে লঞ্চ করা যেতে পারে, ভার্টিক্যাল লঞ্চ করা যায় সাবমেরিন থেকে। এই 4টে জায়গা থেকে ব্রাহ্মসের লঞ্চ, এবং ব্রাহ্মস তো আপনি জানেন যে আপনার নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। এটা একটা বিশাল বড় ডেটারেন্ট, কারণ ব্রাহ্মসের ইন্ডাকশান এবং ব্রাহ্মসের মাল্টিপল ভ্যারিয়েন্ট তৈরি করা, এটা এবং ব্রাহ্মসকে এই 4টে জায়গা থেকে লঞ্চ করতে পারার ক্ষমতা, ব্রাহ্মসের এখনকার যা সিচুয়েশান আছে, ব্রাহ্মসকে আটকানোর মতন এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর কোনো দেশে নেই, আমেরিকারও নেই, চায়নারও নেই, রাশিয়ারও নেই, কারণ নেই। তো ব্রাহ্মস দিয়ে কিছু করা মানে ব্রাহ্মস দিয়ে আমরা অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছি মানে পরের দিনগুলোতে যে ব্রাহ্মস কী করতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুর ভীষণভাবে স্ট্র্যাটেজিক। 3টি স্ট্র্যাটেজিতে লড়েছিল ভারত। যুদ্ধের থেকেও বেশি ছিল ভারত কি করতে পারে তার একটা স্পষ্ট বার্তা দেওয়া। পাকিস্তান নিজের অস্ত্রশস্ত্র আছে বলে, যেই জায়গাগুলোতে ক্লেম করতো নিউক্লিয়ার আপনার ওয়ারহেডস আছে বলে, সেটা যে পাকিস্তানের অস্ত্র নয়, সেটা অন্য একটা কোনো দেশের অস্ত্র, তারা ওখানে স্ট্র্যাটেজিক কারণে সেই অস্ত্রগুলোকে রেখেছিল। এবং সেখানে দুটো ব্রাহ্মস গিয়ে দুদিককে মানে দুটো গেটকে পুরো সিল করে দিয়ে ওখানে পুরো জায়গাটাকে পুরো কভার করে দিয়েছে, মানে ওখান থেকে আর ওই অস্ত্র কিন্তু আর বেরোবে না। প্রথম লেয়ারটা হচ্ছে তুমি যা করেছো তার ফল তোমাকে আমি দিয়েছি। দ্বিতীয় হচ্ছে তুমি যদি ফার্দার বাড়াবাড়ি করো তাহলে তোমার কি হতে পারে সেটার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে ব্যাকার কান্ট্রিগুলো রয়েছে তাদেরকেও একটা ডেমো দেওয়া যে এই হতে পারে কিন্তু। আর তৃতীয় আরেকটা জিনিস যেটা কথা কেউ বলে না, সেটা বলি, সেটা হচ্ছে আমাদের অস্ত্রশস্ত্রের ক্যাপাবিলিটি দেখানো, এবং তার ফলে আমরা তো এখন ইম্পোর্টার থেকে এক্সপোর্টার হওয়ার চেষ্টা করছি। আমাদের তো ডিফেন্স প্রোডাকশন হু করে বাড়ছে। আমরা এই গত বছরই বোধহয় প্রায় অলমোস্ট $3 বিলিয়ন অস্ত্রশস্ত্র বিক্রি করেছি, এবং সেটাকে আমাদের খুব শিগগিরই $10-12 বিলিয়ন নিয়ে যাওয়ার কথা আছে। আমার নিজের ধরনের 3 থেকে 10-12 হতে 1-2 বছরের মধ্যেই সেটা হয়ে যাবে। ভারতের ডিফেন্স ভান্ডারে আজ কি নেই? বিশ্বকে চমকে দিয়ে ভারতের ডিফেন্স এগিয়ে যাচ্ছে তরতর করে। বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে ভারত। আজকে আমাদের এখান থেকে আমাদের ভারতের যে সংস্থাগুলো যে ফিল্ড গানগুলো তৈরি করছে, সেগুলো বোফোর্সের থেকে ভালো, এনি টাইম বোফোর্সের থেকে ভালো। মানে সারা পৃথিবীর লোকে তাকিয়ে আছে যে এল&টি ডিফেন্স, কল্যাণী, মহিন্দ্রা ডিফেন্স কী করে এত ভালো ভালো ফিল্ড গান তৈরি করছে, দারুণ দারুণ ফিল্ড গান তৈরি করছে। আজকে আর্টিলারির মধ্যে র্যামজেট লাগিয়ে দেওয়া হচ্ছে, ভাবতে পারছেন? যেখানে একটা আর্টিলারির প্রজেক্টাইল খুব বেশি হলে 37 কিলোমিটার অবধি যেতে পারতো, 37 থেকে 40 কিলোমিটার, সেখানে আমাদের আর্টিলারি গিয়ে 60-65 কিলোমিটার দূরে চলে যাচ্ছে। আর্টিলারিকে আমরা গাইড করতে পারছি, স্মার্ট আর্টিলারি তৈরি করছি। এগুলো একটা মানে মিসাইলের সাবস্টিটিউট অ্যাট এ ফ্র্যাকশন অফ এ কস্ট। অস্ত্রশস্ত্র যখন যুদ্ধে পরীক্ষিত হয়, সেই অস্ত্রের কিন্তু ক্রেতা আছে,
ইউএই এখন পর্যন্ত মোটামুটি আমেরিকা ছাড়া আর ও ধরনের ইউরোপের হাইটেক দেশগুলো ছাড়া কোনোদিন কোনো অস্ত্রশস্ত্র কেনেনি। ওদের প্রচুর টাকা রয়েছে এবং দে ওয়ান্ট টু বাই দ্য বেস্ট ওয়েপন্স। সেখানে ওরা ব্রাহ্মোস কেনার কথা ভাবছে, আর ইউএই যদি ব্রাহ্মোস কেনে না, গোটা মিডল ইস্টের কিন্তু পাওয়ার ইকুয়েশন পুরো বদলে যাবে। গোটা বিশ্ব, বিশেষ করে চীন, পাকিস্তানের মতো দেশগুলি তাকিয়ে থাকে ভারতের দিকে। তাদের চোখে ভারত বড় শক্তি, বড় থ্রেট। তাই ভারতকে চাপে রাখতে সেই চেষ্টাই তারা অনবরত করে যায়। চাপে থাকা তো দূরস্থ, সামরিক অস্ত্র নির্মাণে ভারত এখন তরতর করে এগিয়ে যাচ্ছে। ইউএইর মতো দেশ ভারত থেকে অস্ত্র কেনার কথা ভাবছে। ভারত থেকে সংযুক্ত আমিরশাহী অস্ত্র কিনলে গোটা মিডল ইস্টের যুদ্ধের ইকুয়েশনটাই বদলে যাবে। 1962 পর থেকে ভারতের ডিফেন্সের ধাপে ধাপে আমূল পরিবর্তন আসে। দক্ষিণ এশিয়ায় ভারতের উত্থান ভাবাচ্ছে গোটা বিশ্বকে। এইরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।